আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে আরবি ফেল। তিন ধরনের শব্দের মধ্যে ইসম, হরফ এবং ফেল। আমরা ইসম এবং হরফের সাথে একটা পরিচয় আমাদের হয়েছে, আরও আমাদের জানার বিষয় আছে। তো থার্ড ক্যাটাগরিটাও আমরা পরিচিত হয়ে নিতে যাচ্ছি, সেটা হচ্ছে আরবি ফেল। এটা বড় সাবজেক্ট, তো এটার আমরা প্রাথমিক পরিচিত কিছু গঠন বিন্যাস দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। তো সেটাই আমরা আজকে শুরু করব, এই আরবি ফেল শব্দগুলোকে কিভাবে চেনা যায় এবং এটার বৈশিষ্ট্যগুলো কিভাবে বোঝা যায়, এবং অবশ্যই সেখানে আমরা দেখব যে কিছু জেনারেল ক্যারেক্টারগুলো কিভাবে আইডেন্টিফাই করা যায়। অতএব এটা একটা খুব ইন্টারেস্টিং স্টাডি হবে, এবং বলতে পারেন আরবি শব্দগুলোর মধ্যে এটা হচ্ছে ফাউন্ডেশন, এবং এটা শেখা অনেকের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু এটা সবচেয়ে সহজ শেখা যদি আমরা মেথডিক্যালি আগাতে পারি। খুব অর্গানাইজড ওয়েতে এটা আছে, এটার কনস্ট্রাকশনটা এইভাবে অন্য কোনো ভাষায় আপনি পাবেন না। তো এটাকে আমরা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে আসতে চাচ্ছি। এটাকে বেসিক্যালি সর্ফ শাস্ত্রের, মানে নাহু সর্ফ, যে দুইটা পার্ট আরবি ব্যাকরণে ভাগ করা হয়, আরবি ফেলের অধ্যয়নটা অলমোস্ট একটা নাহুর পার্ট হিসাবে, প্রথমে সর্ফের পার্ট হিসাবে কনসিডার করা হয়। তো অতএব আমরা নাহু সর্ফের মিক্স আপ হিসাবে এই আরবি ফেলটাকে ফেল হিসেবে দেখার চেষ্টা করব। তো ফেলের ডেফিনেশন আমাদের এখানে একটা টেক্সট আছে, আপনারা চেষ্টা করবেন এটা রিডিংটা পড়ে ফেলতে পুরাটা। এখানে অনেক কিছু এক্সপ্লেন করা আছে, তারপরে আমি প্রেজেন্ট করব এখান থেকে, এই কন্টেন্ট থেকে কিছু কিছু অংশ। তো ফেল শব্দের ডেফিনেশনটা কী ছিল? এটা সময়ের সাথে সম্পর্কিত। প্রথম বিষয় হচ্ছে এটা সময়ের সাথে সম্পর্কিত। দ্যাট মিনস এই শব্দটার একটা কাল আছে, মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ আপনি বুঝবেন। যেমন আমরা বলছিলাম যে সাহায্য করেছিল, সাহায্য একটা কাজের নাম, এটা ইসম। কিন্তু যখন আপনি বলছেন সে সাহায্য করেছিল, তাহলে সাহায্য করেছিল এটা একটা বেসিক্যালি একটা ইউনিট, যেটার একটা কাল আছে। তো আরবি বাংলার মধ্যে একটা ডিফারেন্স আছে, সেটা আমরা দেখার চেষ্টা করব, সেটা আমরা দেখব প্রথমেই। তো এখন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছিল যেহেতু এটা সময়ের সাথে সম্পর্কিত, যেটাকে আমরা ইংরেজিতে টেন্স বলি, বাংলায় বলি কাল। যেমন বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, পাস্ট টেন্স, এভাবে আমরা বলি। টেন্স মূলত আরবিতে দুই রকম, একটাকে তারা বলে পাস্ট টেন্স, আরেকটা বলে নট পাস্ট টেন্স। এটাকে আরবি টার্মিনোলজি আছে মাদি, মোদারে, সেটা আমরা পরে আসছি। তো তারা যেহেতু বলে, কারণ হচ্ছে আপনি যদি 1 সেকেন্ডকে যদি বলেন প্রেজেন্ট, তাহলে 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগকে কী বলবেন? অতএব ইট ইজ এ ফ্লোয়িং আইডিয়া। টাইমটাকে তারা বলতেছে ফ্লোয়িং আইডিয়া। আইদার এটা পাস্ট টেন্স অথবা এটা নট পাস্ট টেন্স। নট পাস্ট টেন্সের মধ্যে দুইটা স্টেজ থাকতে পারে, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা ফিউচার। অতএব ওইটাকে গ্রসলি দুইভাবে, এবং প্রেজেন্ট ফিউচারকে তারা কীভাবে আইডেন্টিফাই করে, ডিফারেন্সিয়েট করে, এটা একটু অ্যাডভান্স স্টাডি। প্রথমে আমরা আপাতত এটাই ধরে নিই যে আইদার পাস্ট অথবা নট পাস্ট, অনাতীত অথবা অতীত। বাংলায় যদি বলেন অতীত অথবা অনাতীত, আমরা বাংলা টার্মিনোলজিগুলো, বাংলা বিষয়গুলো এভাবে আনতেছি যাতে আমরা সাথে সাথে ক্যাচ করতে পারি। তারপরে এটাকে কেন মাদি বলা হয়, কেন মুদারে বলা হয়, সেটা হচ্ছে ভিন্ন জিনিস। অতীত এবং অনাতীত, মাঝখানে অনাতীতের মধ্যে বর্তমান, ভবিষ্যৎ দুইটাই অন্তর্ভুক্ত আছে। তাহলে অনাতীত ফেলগুলোর মধ্যে কিভাবে বর্তমান, ভবিষ্যৎ তারা আলাদা করে, সেটার আলাদা নিয়মকানুন আছে। এবার আমরা একটা হোয়াইট বোর্ডে আমরা লিখে জিনিসটা বোঝার চেষ্টা করি। তো আমরা বাংলায় লিখি, যেমন আমরা বলছিলাম যে সাহায্য। আপনি সাহায্য যদি বলেন, এটা একটা কাজের নাম, ঠিক আছে? আমরা যখন যদি সাহায্য, এখন আমি যদি বলি সাহায্য করেছিল, এটা কি? এটাকে যদি বলি সাহায্য করেছিল, তখন আপনি কি বুঝবেন? বা আমি বলতে পারি সাহায্য করেছিলে, অথবা সাহায্য করে
করেছিলাম। ঠিক আছে, এখন ইন্টারেস্টিং দেখেন, করেছিল এখানে ছিলে লাগালেন, একটা একার লাগালেন, যদি একারটাকে না এই ছিলে, এটা ছিল, এখানে হচ্ছে ছিলাম। এটা দেখে আপনি বুঝতে পারতেছেন এই সাহায্যটা কে করেছিল। সাহায্যটা আইদার যখন ছিল বলা হচ্ছে তখন আমরা বেসিক্যালি এটার সামনে বলতে পারি সে অথবা তারা। সে অথবা তারা সাহায্য করেছিল, তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে কর্তা। ঠিক আছে, সে অথবা তারা সাহায্য করেছিল। এবার আসি, সাহায্য করেছিলে তুমি অথবা তোমরা সাহায্য করেছিলে। এবার আমি অথবা আমরা সাহায্য করেছিলাম। তাহলে আপনি খেয়াল করে দেখেন, সাহায্য করেছিল বললে আমরা ডিফল্ট এটা ডুয়ারটাকে বুঝতে পারছি সে অথবা তারা। অতএব আমাকে সে সাহায্য করেছিল নাকি তারা সাহায্য করেছিল, সেই জন্য আমাকে এখানে আইডেন্টিফাই করে লিখতে হচ্ছে সে অথবা তারাকে লিখতে হচ্ছে। ঠিক একইভাবে তুমি তোমরার মধ্যে ছিলে দেখে আমরা বলতেছি তুমি অথবা তোমরা হতে পারে, যে কোনো একটাকে আইডেন্টিফাই করতে হচ্ছে। সাহায্য করেছিলাম আমি অথবা আমরা। অর্থাৎ এইভাবে কিন্তু বাংলার গঠন। এখন এখানে আমরা বলতেছি ক্রিয়া বাক্য, বাংলা এটাকে আমরা বলি একটা বাক্য গঠিত হচ্ছে। সেখানে একটা শব্দ, অনেকগুলো শব্দ মিলে আছে, ডুয়ার আছে, ডিটেল আছে, কাজের নাম আছে, এটা হচ্ছে কাজের নাম, সাহায্যটা হচ্ছে কাজের নাম। সেটা কে করেছিল, তাহলে সেটা হচ্ছে করেছিল, তার আগে সাহায্য করেছিল, আঘাত করেছিল, হ্যাঁ, তারপরে অনেক কিছু হতে পারে, কৃষিকাজ করেছিলর আগে অনেক কিছু কাজের নাম যুক্ত হয়। এটার একটা কনস্ট্রাকশন আমরা বাংলায় দেখতেছি। তো এখন এই বাংলার কনস্ট্রাকশনটাকে যদি আপনি আরবিতে নেন, যেমন আমরা বলছিলাম যে সে সাহায্য করেছিল, এটা একটা শব্দ। আমি তুমি সাহায্য করেছিলে, আমরা ডুয়ারটা দিয়ে আমি বললাম আমি সাহায্য করেছিলাম। এই তিনটা শব্দ, তিনটা বাক্য বেসিক্যালি। এখন এটাকে আরবিতে কিভাবে বলা হয় সেটা দেখেন। আরবিতে এটাকে বলা হবে নসরা। তুমি সাহায্য করে, এটাকে হবে নসর। আমি সাহায্য করেছিলাম, এটা হবে নসর। ঠিক আছে, আর ফন্টটা চেঞ্জ করি দেখতে সুন্দর লাগে, বড় করি। তিনটা শব্দ দেখেন। নসারা, নসরতা, নসরতু, এই বিষয়টাও দেখেন এখানে। যেমন এখানে আমরা যেটা বললাম নাসির হয়ে গেছে, নসরতা, জাযাকাল্লাহ। নসরা, আপনি এটা দেখতেছেন, এই যে জজমতা, এটার অবস্থা দেখেন, এটা দেখতেছেন। নুন সোয়াদ ঠিক আছে, শেষের র তা জজম, জজম তা জবর, রজম তা দু, এখানে র উপর জবর আছে। আপনি যদি এখানে এটার সাথে কম্পেয়ার করেন, বাংলায় সাথে কিছু কিছু এন্ডিংটা দেখে বোঝা যাচ্ছে যে এটা কে কাজটা করেছে। ঠিক আছে, যে ক্ষেত্রে আমরা উচিত সে সাহায্য করেছিল, আমরা বুঝতেছি যে নসারার ভিতরে সে ঢুকে বসে আছে। নসর তা মানে জজম তা মানে তুমি ঢুকে বসে আছো, তারপর আমি হচ্ছিল জজম তু। তাহলে একইভাবে কিছুটা সিমিলারিটি আছে বাংলা এবং আরবির সাথে এই শব্দের গঠনে, কিন্তু ডিফারেন্সটা হচ্ছিল
এখানে একটা শব্দ দিয়ে একটা বাক্য বলা হচ্ছে এবং এটাকে ফেল শব্দ বলা হচ্ছে। নাসারা হচ্ছিল একটা ফেল শব্দ, সেটার বাংলা অর্থ হচ্ছে সে সাহায্য করেছিল, একটা বাক্য। তাহলে শব্দ বলতে সাধারণত আমরা বাক্য বুঝি না, আমরা বুঝি হলো আমাদের পারসেপচুয়াল ব্যাপারটা হচ্ছিল বাংলায় আমরা অনেকগুলো শব্দ পাশাপাশি দেখব, সেগুলোকে জয়েন করে একটা বাক্য গঠন করব। কিন্তু আরবিতে দেখা যাচ্ছে একটা শব্দই একটা বাক্য। এটা একটা প্রথম পারসেপচুয়াল ডিফিকাল্টি বলতে পারি, একটা মানে ধারণ করতে পারা যায় না বিষয়টা, যারা প্রথম আমরা শিখি যে একটা শব্দ কিভাবে বাক্য হয়। কারণ এটার মধ্যে তো কোনো অনেক বাক্যের মধ্যে তো অনেকগুলো শব্দ থাকার কথা, অতএব এইটা কিন্তু একটা ডাইলেমা থাকতেছে। তাহলে দেখা যাচ্ছে আরবিতে যেমন মুসলিমুন হচ্ছিল একজন মুসলিম, আপনি বুঝলেন, ঠিক আছে, একজন মুসলিম, দুইটা শব্দ মিলে একটা হলো মুসলিমুন। বা আল মুসলিমু, এক মুসলিমটি, এটা যেমন একটা স্পেসিফিক একটা শব্দ হচ্ছে, যেমন এটা আমরা লিখে বলি, যেমন ধরেন বাংলায় আমরা বলছিলাম মুসলিমটি, এটাকে যদি আপনি আরবিতে লিখতে চান লিখবেন কি হবে, আল মুসলিমু, আল মুসলিমু লিখবেন। তাহলে এটার ইসমের ক্ষেত্রে কি হচ্ছে, ইসমের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না, একটা আরবি শব্দ একটা বাংলা শব্দ দিয়ে আপনি ট্রান্সলেট করতে পারতেছেন। কিন্তু আরবির ক্ষেত্রে দেখেন কি হচ্ছে, নসরা একটা আরবি শব্দ, ফেল শব্দ, আপনার ট্রান্সলেশন হচ্ছে সে সাহায্য করেছিল, একটা বাংলা বাক্য। নসরতা, তুমি সাহায্য করেছিলে, একটা পুরো বাক্য। নসরতু, আমি সাহায্য করেছি, পুরো একটা বাক্য। তাহলে দেখা যাচ্ছে যে আরবি ফেলটা আমি বাংলা ক্রিয়া বা ইংরেজি ভার্বকে 100% বলতে পারি না। এটা দ্যাট মিনস এটা আরেকটু এনহ্যান্সড ভার্সন, মানে আরেকটু বর্ধিত জিনিসটা ধারণ করতেছে। এটাই হচ্ছে ফেল শব্দের বিশেষত্ব। তাহলে ফেল শব্দের মধ্যে যে জিনিসটা আছে, একটা ফেল শব্দের মধ্যে যেমন কাজটা বলা হচ্ছে, এটা কোন কালে কাজ করা হচ্ছে, তাহলে এটা হচ্ছে কালটা আপনি জানতেছেন, যেমন ফেল শব্দের মধ্যে এটা কোন কাল, কোন কাল সেটা আপনাকে আমাকে টেন্সটা যদি আমি বলি তাহলে হচ্ছিল কোন কাল, এটা যদি একটা প্রশ্ন হয় মানে এটা কখন সংগঠিত হয়েছে, আইদার অতীত, উত্তর হবে কি অতীত অথবা অনাতীত, এরকম একটা বৈশিষ্ট্য থাকবে ফেল শব্দের মধ্যে, এটা মাস্ট থাকবে। সেকেন্ড হচ্ছিল কে কাজটি করেছিল, এই উত্তর হচ্ছিল কর্তা, কর্তা, এবং এই কর্তাটা হচ্ছিল সর্বনাম রূপে। তাহলে এই দুইটা মেজর জিনিস। এখন সর্বনামের ক্ষেত্রে যদি আপনি দেখেন, আমাদের সর্বনামের 4টাকে ছিল, 14টা সর্বনাম ছিল। সে প্রত্যেকটা সর্বনামের কি ছিল, একটা পার্সন বা পুরুষ আমরা বলি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, পুরুষ একটা ছিল, পার্সন অথবা পুরুষ। আরেকটা কি ছিল, বচন, একটা ছিল কি লিঙ্গ। লিঙ্গ ছিল, এই 3টা পার্ট ছিল। তাহলে গ্রসলি দেখা যাচ্ছে 2টা জিনিস, কোন একটা ফেল শব্দে দেখলে আপনাকে বলতে হবে এটা কোন কাল, এটা অতীতকাল না অনাতীতকাল, নসরাটা কি অতীতকাল নাকি অনাতীতকাল, এটা বলতে পারতে হবে। সেকেন্ড জিনিস হচ্ছিল এই শব্দটার মধ্যে একটা আভ্যন্তরীণ সর্বনাম আমরা বলি। আভ্যন্তরীণ সর্বনামটা কি, 14টা সর্বনামের যে কোনো একটা হবে, মানে সেটার কি হচ্ছিল, হায়দার হুয়া হবে, নালে হুমা হবে, নালে হুন্না হবে, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুনা, আনা নাহনু। যে সর্বনাম যেটা 14টা সর্বনাম পড়ছি, সে 14টা সর্বনামের কোনো একটা এটার ভিতরে ঢুকে আছে। এটা হচ্ছিল বেসিক ফেলের শব্দের কনস্ট্রাকশন। তাহলে একটা ফেল শব্দ দেখার সাথে সাথে 2টা জিনিস আমাদের কনফিডেন্টলি বলতে পারতে হবে, এটা কোন অতীতকাল না অনাতীতকাল, আর এটার ভিতরে সর্বনাম কি আছে।
অর্থাৎ এইটাই বেসিক্যালি আমরা এখানে স্টাডি করব, আমাদের স্টাডির মধ্যে বিষয়টা আছে। তাহলে এই জিনিসটাই কিন্তু তাহলে ফেল শব্দটা হচ্ছে একটা স্পেশাল শব্দ, একটা কমপ্লেক্স বিষয় এটার মধ্যে আছে, যেটা ইসমের মধ্যে নাই। ইসমটা হচ্ছিল, ইসমের স্টাইলটা ডিফারেন্ট। যেমন আল মুসলিমু, এটা 4টা বৈশিষ্ট্য আপনি বলছেন, এটা কি বৈশিষ্ট্যগুলো কি কি, এটা কি অবস্থায় বাক্য ব্যবহার হচ্ছে, অবস্থা, বচন, লিঙ্গ এবং ধরন। ঠিক আছে, অবস্থা, বচন, লিঙ্গ, ধরন, 4টা বৈশিষ্ট্য একটা। যেমন এখানে আল মুসলিমুকে আমরা যদি বলি এটা এন্ডিং সাউন্ড, অবস্থা হচ্ছে রফা, এটার ক্ষেত্রে কি হচ্ছে রফা। তারপরে এটার বচন হচ্ছিল এক বচন, এটা হচ্ছিল পুরুষবাচক শব্দ, এবং এটা হচ্ছিল নির্দিষ্ট। ঠিক আছে, তাহলে এই 4টা বৈশিষ্ট্য আমরা এখানে বলতে পারছি। এখানে আমরা যখন নাসারা বলতেছি, এটার বৈশিষ্ট্য বলতে হবে কি, আমি জানি এটা শিখব, অতীত কাল, এবং এটার ভিতরে আসছে হচ্ছে হুয়া। হুয়াটা কি, হুয়াটা যদি আপনি বলেন এক বচন, প্রথমে দেখি থার্ড পারসন, এক বচন, পুরুষবাচক। এটা হচ্ছিল আমাদের অতীতকাল, এবং এটার সেকেন্ড পারসন হচ্ছিল হুয়া। এটা আমরা বৈশিষ্ট্য বললাম, 2টা বৈশিষ্ট্য, একটা হচ্ছিল অতীতকাল, আরেকটা হচ্ছিল এটার ভিতরে আছে হুয়া। ঠিক একইভাবে নাসার তা যদি আপনাকে এখানে আনেন, এটার কি হবে, এটাও অতীতকাল, এটার ভিতরে আছে আন্তা। আন্তা আন্তা যদি হয় থার্ড পার্সেন্টের যাতে এখানে কি আসবে, সেকেন্ড পার্সন, এক বচন, পুরুষবাচক। এবার দেখেন আনা, আমি সাহায্য করছিলাম, এটাও অতীতকাল, এটা হবে আনা। আনার 3টা বৈশিষ্ট্য কি, থার্ড পার্সন না, এটা হচ্ছিল ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন, এক বচন, পুরুষবাচক। তাহলে আমাদেরকে বেসিক্যালি একটা ফেল শব্দকে আইডেন্টিফাই করতে হয়, এটা অতীতকাল নাকি অনাতীতকাল, এবং তার 14টা প্রোনাউনের মধ্যে কোন প্রোনাউন এটার ভিতরে ঢুকে আছে, সেটাই বেসিক্যালি এরকম বিষয়টা আসে। তাহলে দেখেন, তাহলে আমরা একটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আপনি দেখবেন কয়টা শব্দ হতে পারে। যেটা আমরা বলছিলাম নাসারা মানে এটার মূল ফেলটার নাম, মানে এটার নাম হচ্ছে সাহায্য করা। এটা হচ্ছিল মূল কাজটা হচ্ছে সাহায্য করা। এটা হচ্ছে একটা আমাদের মাজদার বলতে পারেন, বা ক্রিয়া বিশেষ্য। এটাকে আমরা বলি কি, এটা ক্রিয়া, এটাকে আমরা বলি ক্রিয়া বিশেষ্য, বা আরবি টার্ম হচ্ছে এটাকে মাজদার, মানে যেটা কাজের নামটাকে ক্রিয়া বিশেষ্য, অর্থাৎ এটা হচ্ছিল কাজটির বিশেষ্য বা কাজটির নাম, এবং এটাকে আরবিক টার্মিনোলজি হচ্ছিল মাজদার। এটা হচ্ছে আরবি শব্দ মাজদার। তাহলে সাহায্য করা, এটা হচ্ছে কাজ। এখন সাহায্যটা কে করেছিল, 14টা দমিরের যে কোনো একটা সাহায্য করেছিল। তাহলে 14টা দমির কি কখন করেছিল, তাহলে আপনি সাহায্য করেছিলেন, আপনি এখানে যদি আনেন অতীতকালের জন্য আপনি কয়টা পাবেন, অতীতকালের জন্য আপনি পাবেন 14টি শব্দ। ঠিক আছে, বোঝা যাচ্ছে, 14টা শব্দ পাবেন অতীতকালের জন্য। যেমন কি, সে সাহায্য করেছিল, তারা 2জন সাহায্য করেছিল, তারা সবাই সাহায্য করেছিল, সেটার আবার স্ত্রী ভার্সন আছে, স্ত্রীবাচক আছে থার্ড পার্সেন্টে। তুমি সাহায্য করেছিলে, তোমরা 2জন সাহায্য করেছিলে, তোমরা সবাই সাহায্য করেছিলেন, এটা পুরুষবাচক হলে এটার আবার স্ত্রীবাচক আছে। 6টা 12টা, আমি সাহায্য করেছিলাম, আমরা সাহায্য করেছিলাম। তাহলে আমাদের 14টা আসলো, 14টি শব্দ। এবার আসেন অনাতীতকালের, ঠিক একইভাবে অনাতীতকালের জন্য আপনি আরও পাবেন 14টা শব্দ। তাহলে কটা হলো, 28টা শব্দ এখানে।
তারপর আবার আদেশ নিষেধের ব্যাপার আছে, যেমন আমরা যখন আদেশ করি তুমি সাহায্য করবে না, তোমরা দুজন সাহায্য করবে না, তোমরা কেউই সাহায্য করবে না, আমরা বলতে পারি। একজনকে নিষেধ করতে পারি, দুজনকে নিষেধ করতে পারি, সবাইকে নিষেধ করতে পারি। আবার এইগুলো জেন্ডার ভিত্তিতে কি হতে পারে, স্ত্রীবাচক হতে পারে, পুরুষবাচক হতে পারে। তাহলে দেখা যাচ্ছে 6টা আদেশ নিষেধ। আদেশের ক্ষেত্রে আমাদের 6টি এবং নিষেধের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে দেখবেন 6টি শব্দ আমাদের জেনারেটেড হবে। ঠিক আছে, এভাবে জেনারেট হবে। তারপর আমাদের অনাতীতকাল শব্দগুলোর মধ্যে এখানে আরও মোড হবে, যেমন হচ্ছিল আমরা বলি এগুলো ভ্যারিয়েশন আছে, বিভিন্ন মোডে বলতে পারি। তোমার সাহায্য করা উচিত। একটা হচ্ছিল কি, সে সাহায্য, এটার অনাতীতের ক্ষেত্রে আমি আরও 3টা মোড দেখাই। মোড যেটা বলি আমরা, যেমন সে সাহায্য করবে, তার সাহায্য করা উচিত। যাতে করে সে সাহায্য করে। বিভিন্ন মোড আছে না? তাহলে তার সাহায্য করা উচিত, মানে সে এখনো সাহায্য করে নাই, করবে ভবিষ্যৎকাল। যাতে করে সে সাহায্য করে, সেটা এখনো করে নাই, করবে। তাহলে দেখেন অনাতীতকালের মধ্যে সে সাহায্য করবে বলতে পারেন, তার সাহায্য করা উচিত বলতে পারেন, যাতে করে সে সাহায্য করে সেটাও বলতে পারেন। তাহলে এরকমভাবে মোড যদি দেখেন, এখানে 3 14 মাল্টিপ্লিকেশন করেন, 14 × 3 42টা শব্দ এখানে জেনারেট হবে। এখানে যদি 14টা হয়, এখানে হবে 14টা, এখানে হবে 14টা। আপাতত এটাইটি যদি আপনি দেখেন, এখানে কয়টা 14 পাচ্ছেন, বেসিক্যালি 4টা 14 পাচ্ছেন। 56টা প্লাস 12টা, মানে 68টা শব্দ জেনারেটেড হবে একটা মাজদার থেকে, সিম্পল ফর্মে আমরা যদি চিন্তা করতে পারি। তাহলে এখন আপনি মাথায় হাত দিয়ে বসে যাবেন যে এতগুলো শব্দ কিভাবে মনে রাখবো। ঠিক আছে, স্বাভাবিক যে একটা বাংলায় আমাদের প্রসেস করতে অসুবিধা হচ্ছে না। আমি কিন্তু বাংলায় ফ্লুয়েন্টলি বলছি আপনাকে, আপনি কিন্তু বুঝতে পারছেন সে সাহায্য করবে, তার সাহায্য করা উচিত, যাতে এসে করে সে সাহায্য করে। অথবা আমি বলতে থাকবো, একটা রিক্সাওয়ালাকে যদি আপনি সেন্সটা বুঝাই দেন, সে কিন্তু বলতে থাকবে। মানে এটা মাতৃভাষা, আমরা এটা এভাবে শিখছি, আমরা বলতে পারি বিষয়টা। এখন বিদেশি ভাষা যখন শিখতেছি, তাহলে এটা তারা কিভাবে বলে সেটা শেখার জন্যই বেসিক্যালি সর্বশাস্ত্র, এবং মাশাআল্লাহ খুব অর্গানাইজড ওয়েতে। এটাই হচ্ছে সব সর্বশাস্ত্রের বিশেষত্ব, হচ্ছে খুব অর্গানাইজড ওয়েতে আপনি মডেল অনুসরণ করে করে খুব সহজে আপনি এই জিনিসগুলো বলে ফেলতে পারবেন। তাহলে এভাবে এটা সর্ব জেনারেশন মেশিন, যেটার সাথে আমরা পরিচিত হতে যাচ্ছি সামনে, যে সেটাকে কিভাবে আমরা এটাকে গ্র্যাব করব, সেটা হলো আমাদের উদ্দেশ্য, তাই না? তো সেই বিষয়টা টেক্সটে এখানে আমরা আলাদা করে আপনারা লিখছি, আপনারা এটা পড়লে জিনিসটা বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে থেকে আমরা তারপর কতগুলো ক্লাসিফিকেশন বলছি, যে বেসিক্যালি ফেল শব্দ এবং বাংলা যে ক্রিয়া, এটার মধ্যে কানেকশনটা কীভাবে। ফেল শব্দের বিপরীতে একটা করে বাংলা বাক্য জেনারেটেড হবে, এটা হলো গুরুত্বপূর্ণ। প্রতিটা ফেল শব্দের বিপরীতে একটা বাংলা ক্রিয়াবাচক বাক্য জেনারেটেড হবে। এটা হচ্ছিল পিকুলারিটি, এটা এক্সেপশনাল একটা বিষয়, যেটা পারসিভ করতে পারতে হবে, সেটা প্রসেস করতে পারতে হবে। তারপর আমরা দেখব যে কিভাবে সেটা হয়। একটা ফেল শব্দের মধ্যে একটা ডুয়ার বসে থাকে ইনসাইড প্রোনাউন হিসাবে, আভ্যন্তরীণ সর্বনাম কথাটা বলছি, যে ভিতরে একটা আভ্যন্তরীণ সর্বনাম থাকে, সেটা 14টা যে কোনো একটা থাকবে, অতএব সেই হিসাবে বিষয়টা কাজ করে। তাহলে এই শব্দ জেনারেশনের ক্ষেত্রে যেটা বলা হয়, যেটা শব্দটা একটা মডেল ছক, সেটা শুরু হয় কোত্থেকে, সেটা শুরু হয় থার্ড পারসন একবচন পুরুষবাচক অতীতকাল শব্দ থেকে। যেমন এখানে দেখেন ফাআলা, ঠিক আছে, ফাআলা মানে সে করেছিল, এটা বেসিক শব্দ। এখন সে অনেক কিছু করতে পারে, সে করেছিল ফাআলা, তাহলে সেই শব্দটার মধ্যে কি, এটার থার্ড পারসন সিঙ্গুলার ম্যাসকুলিন পাস্ট টেন্স, এটা হচ্ছে সেখান থেকে সর্ব জেনারেট। যেমন নাসারা একই ধরনের শব্দ,
নাসারা সে সাহায্য করেছিল, সামিয়া সে শুনেছিল, দরাবা সে আঘাত করেছিল। ঠিক আছে, এইভাবে চলতে থাকবে একই ফর্মে। দেখেন ফা, আইন, লাম, তিনটা কালিমা আছে, তিনটা লেটার আছে, সেটার উপরে জবর আছে। কোনোটার অর্থ হচ্ছে সে করেছিল, নাসারার অর্থ সে সাহায্য করেছিল, সামিয়া সে শুনেছিল, দারাবা সে আঘাত করেছিল, সে কিছু একটা করেছিল। দ্যাট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। সেখান থেকে আমরা বানানোর চেষ্টা করব সে কিছু করেছিল, সে কিছু করবে, অতীত থেকে অনাতীত। তারপরে আমরা অতীতকালের 14টা শব্দ বিল্ড আপ করবো, অনাতীতকালের 14টা শব্দ বিল্ড আপ করবো একটা ফর্মুলা অনুযায়ী। দ্যাট ইজ দ্য জার্নি। ঠিক আছে, তাহলে এখানে এই যে 3টা শব্দ থেকে যে এটা স্টার্ট হচ্ছে, এটাকে রুট লেটার বলা হয়, এটা ক্রিয়ামূল বলা হয়। আর ক্রিয়ামূলকে অনেকভাবে এক্সপ্লেন করা যায়, আমি এটাকে আপনাকে এইভাবে বলছি যে এটাকে রুট লেটার বলা হয়। 3 লেটার থেকে এটা শুরু হচ্ছে, তারপর অনেকগুলো 4 লেটার থেকে শুরু হতে পারে, সেটা আর একটা কনসেপ্ট আছে। 3 লেটারটাকে যেটা বেসিক্যালি 3 লেটারের যে শব্দটা ফাআলা, এই শব্দটা যদি বলে সে কিছু একটা করেছিল, এটাকে মুজাররাদ বলা হয়। ঠিক আছে, মুজাররাদ। আবার যখন এই 3টা লেটারের এডিশনে যদি এক্সট্রা লেটার যুক্ত হয় এবং সেটার অর্থ যদি হয় সে করেছিল, সেটাকে মাজিদ ফে বলা হয়। যেমন এখানে আমাদের এক্সাম্পল দেওয়া আছে, যেমন ধরেন ফাতাহা হচ্ছে সে খুলেছিল, কাতাবা হচ্ছে সে লিখেছিল। আর এটা হচ্ছে 3 বর্ণের মাজিদ ফ্রি বলা হয়, 3 বর্ণের মুজারাত বলা হচ্ছে, 3 বর্ণের মুজারাত। মুজারাত একটা শব্দ মুখস্থ করে ফেলতে হবে, এটা একটা টাইপ অফ ফেল। 3 বর্ণের মুজারাত, সেটার বৈশিষ্ট্য হচ্ছে 3 লেটার দিয়ে শুরু হবে প্রথম শব্দটা, সেটার অর্থ হচ্ছে সে কিছু একটা করেছিল। এখন এই 3 বর্ণের মুজারাতের সাথে যদি এক্সট্রা লেটার যুক্ত হয়ে আর একটু লম্বা হয়, কিন্তু অর্থটা সে সেম দেয়, মানে সে কিছু একটা করেছিল, সেটা হবে মাজিদ ফি। যেমন এক্সাম্পল দিলে বুঝবেন, আসলামা সে আত্মসমর্পণ করেছিল, সেখানে 4টা লেটার, এই 3টা লেটারের মতো অর্থ সে দিচ্ছে, কিন্তু তার 4টা লেটার। কিন্তু এটার মুজারাত হচ্ছে সিন লাম মাম, সালিমা এটার মুজারাত, এখান থেকে মাজিদ ফি হচ্ছে আসলামা। ইস্তাগফারা সে ক্ষমা চেয়েছিল, এটার মুজারাত হচ্ছে গাফারা। গাফারা 3 বর্ণ দিয়ে গঠিত হয়েছে, এখানে দেখেন 6টা বর্ণ দিয়ে গঠিত, একটা নিয়মে হবে। তাহলে গফারা যদি হয় সে ক্ষমা করেছিল, ইস্তাগফারা হচ্ছে সে ক্ষমা চেয়েছিল, অর্থের মধ্যে একটা কানেকশন আছে, কিন্তু ওই 3rd পারসন সিঙ্গুলার নাম্বার ম্যাসকুলিন এবং পাস্ট টেন্স সেই ধরনের একটা শব্দ সে জেনারেট করতেছে। অতএব এইভাবেই বেসিক্যালি 2টা গ্রস ভ্যারিয়েশন আছে, এবং এই মুজাররাতটা 3 বর্ণের জায়গায় 3 বর্ণের জায়গায় 4 বর্ণ হতে পারে। সেই মুজারাতের উপর ভিত্তি করে আবার তার একটা মাজিদ ফি হতে পারে 4 বর্ণের, কিন্তু 4 বর্ণের মুজারাত এবং 4 বর্ণের মাজিদ ফির ব্যবহার কোরআন মজিদে খুবই কম। বেসিক্যালি আমরা সাধারণত মুজারাত বলতেই সাধারণত কানেক্ট করি 3 বর্ণের মুজারাত, এবং সেই 3 বর্ণের মুজারাতের উপর ভিত্তি করে মাজিদ ফি মোর দেন 3 লেটার দিয়ে গঠিত হয়। মাজিদ ফি এই 2টা ক্যাটাগরি আমরা মূলত আমাদের স্টাডির মধ্যে আমরা পড়ার চেষ্টা করব। সেটাই বেসিক্যালি আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব, কারণ আজকে এরপরে কন্টিনিউ করলে অনেকের জন্য ওভারলোডেড মনে হবে। তো আমরা ফেলের কনসেপ্টটা বোঝার চেষ্টা করছি। ফেল শব্দটা এবং বাংলা ফেল বাক্য বলতে পারেন, ক্রিয়া বাক্য, এটার মধ্যে একটা কানেকশনটা বোঝার চেষ্টা করি। একটা বাক্য বাংলা বাক্যকে একটা শব্দে প্রকাশ করতেছে আরবিতে, এটা হচ্ছে একটা ব্যারিয়ার, সেটা আমাদের ওভারকাম করতে হবে। আর আরবি যে ফেল শব্দগুলো আছে সেটা বেসিক্যালি 2টা বৈশিষ্ট্য থাকে, সেটা হচ্ছে এটার ভিতরকার সর্বনাম কে এবং সেটা কোন কালের, অতীতকাল না অনাতীতকাল। সর্বনামের ক্ষেত্রে আপনি দেখতেছেন কত ধরনের সর্বনাম হতে পারে, তাই না? 14টা সর্বনামে যে কোনো একটা থাকতে পারে। অতএব সেভাবে আমরা বেসিক্যালি আগাবো, এবং আমরা মুজারাত এবং মাজিদ ফি সম্বন্ধে বললাম যে একটা মডেল অনুসারে এটা হবে। প্রথম শব্দটা হচ্ছিল সে কিছু একটা করেছিল, সেটা হচ্ছে পুরুষবাচক, সে কিছু একটা করেছিল। সেই শব্দ থেকে আমরা এবার বের করব তারা কিছু একটা করেছিল, তারা 2 জন কিছু একটা করেছিল, তুমি কিছু একটা করেছিলেন, তোমরা 2 জন, এভাবে করে সর্বনাম ঢুকায় বাকি শব্দগুলো জেনারেট করবো। এটা একটা মডেল আছে, মডেল ছক, সেটা আমরা দেখব। তো সেইভাবে আমরা গ্র্যাজুয়ালি খুব স্ট্রাকচার্ড ওয়েতে ফেল শব্দগুলো স্টাডি করব। এটাই হলো, এটা যদি আমরা চিনতে পারি তাহলে এটা একটা স্ট্রং ফাউন্ডেশন, যেটা আমরা চেষ্টা করব নেক্সট ফিউ ক্লাসের মধ্যে। এবং অবশ্যই এগুলো প্র্যাকটিসের মাধ্যমে এগুলোর এফিসিয়েন্সি আসবে, এটার উপর এক্সাম থাকবে, এবং সেভাবে আমরা আগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এখানে আপাতত যেটা আজকের প্রাইমারি সেশনটা কনক্লুড করছি। নেক্সট সেশনটাতে আমরা আরও এটা রিপিট করব, আবার রিপিট করে আর একটু এটাকে এক্সটেন্ড করব।
এটাও আমরা একটু স্লোলি আগাবো ইনিশিয়ালি, কারণ হচ্ছে যাতে কারো বুঝতে অসুবিধা না হয়, যাতে আমরা এটা খুব পরিষ্কারভাবে বুঝতে পারি ফেল শব্দটা কিভাবে কাজ করে এবং এটার বৈশিষ্ট্যগুলো বুঝতে হবে। এবং এটার সাথে একইভাবে এর বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে সে একটা ইসমের সাথে সম্পর্ক তৈরি করবে। ইসমের কিছু বৈশিষ্ট্য থাকবে, ফেলের কিছু বৈশিষ্ট্য থাকবে, তারপর ফেল আর ইসম কী করবে, দুইটা মিলে সম্পর্ক তৈরি করবে। হরফ এবং ফেল একটা সম্পর্ক তৈরি করবে এবং কমপ্লেক্স থেকে কম্পাউন্ড অনেক কিছু হতে থাকবে। আমরা বেসিক ইউনিটটা বোঝার চেষ্টা করতেছি, যেমন ইসমের বেসিক ইউনিটটা আমরা বুঝলাম, সেখান থেকে কিছু ফ্র্যাগমেন্টের এক্সারসাইজ আমরা দেখলাম যে ইসম যে বেসিক ইউনিটটা কীরকম হতে পারে, সে যদি বাক্যাংশ তৈরি করে তার চেহারাটা কীরকম হতে পারে। এখন আমরা ফেল স্টাডি করব বেসিক স্ট্রাকচারটা, তারপরে আমরা দেখব এটা কিভাবে ইসমের সাথে এটাকে কমপ্লাই করতেছে, কিভাবে সংযুক্ত হয়ে বাক্য গঠন করতেছে স্ট্রঙ্গার ওয়েতে, সেটা আমরা দেখব। তো আমাদের সেশনটা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।